শীত বিদায় নেওয়ার পরবর্তী সময়টা আমার বড্ড প্রিয়। গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে আবার শৈত্যের কনকনে প্রবাহ ছুটি নিয়ে নেয়। কিশোরী আসতে একটু দেরি করছে দেখে আমি কালিদার দোকানে একটা ছোট্ট মাটির ভাঁড়ে চা নিয়ে বসলাম। এমন সময় দূর থেকে দেখলাম একদল লোক ভ্যানে করে একটা মৃতদেহ বহন করে আনছে। কাছে আসতে দেখলাম এই মানুষটা আমার চেনা, আমাদের পাড়ার অন্নদা ঠাকুর। দক্ষিণের কালী মন্দিরে পুজো করতেন, কিন্তু কবে কিভাবে মারা গেলেন কোনো টেরই পেলাম না। এমন সময় দেখি কিশোরী এগিয়ে আসছে। সে আসতেই একটু ঝাঁঝি মেরেই বলল, তুমি এখন আমার চা নিয়ে বসলে? আর একটু পরে ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়ে তো খেতে পারতে। তুমি আসছিলে না বলেই তো নিলাম। 2 মিনিট দাঁড়াও। আচ্ছা, একটা কথা বলো তো, অন্নদা ঠাকুরের কি কোনো রোগ হয়েছিল নাকি? আমি তো তেমন কিছু শুনিনি। আজ দুপুরেই হঠাৎ করেই মারা গেলেন। বিকেলে ডাক্তার এসে জানালে লোকজন দেহ নিয়ে গেল। কি করে মারা গেলেন বুঝতে পেরেছে ডাক্তার? বলল তো সাধারণ হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন। আমি গত পরশুদিন একবার ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম জানো। আসলে আমাদের বাড়ির কালী পুজোটা তো উনিই করেছিলেন। এবারেও যাতে সেই পুজোটা উনি করেন তার জন্যই তো গিয়ে দেখি উনি খুবই দুর্বল হয়ে গেছেন, শরীর পুরো ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে শরীর খারাপ কিনা। বলেছিলেন তো শুধু একটু দুর্বল অনুভব করছেন। আমি আর কথা বাড়ালাম না। পাসিং শো আর তেলে ভাজা কিশোরী কিনেই রেখেছিল। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে বেল বাজাতেই স্বয়ং ঠাকুরমশাই এসে দরজা খুললেন। কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, আজ আপনি দরজা খুললেন? চারি বাড়িতে নেই ঠাকুরমশাই? কেন, চারি না থাকলে বুঝি আসবে না? না, চারি না থাকলে কপালে তো চাটা জুটবে না, খেয়ে এলেই হতো। আমরা ভিতরে ঢুকতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আমি আর কিশোরী ওনার সামনে বসলাম। কি কিশোরী, কিছু একটা বলবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মানে একটা জিনিস বলার ছিল আপনাকে। আজকে হঠাৎ করেই আমাদের পাড়ার কালী মন্দিরের ঠাকুর মারা গেলেন। এরকম হঠাৎ করে। হ্যাঁ ঠাকুরমশাই, আমারও বিষয়টা কিরকম সন্দেহজনক লাগছে। ডাক্তার বলেছে হৃদযন্ত্র নাকি হঠাৎ বিকল হয়ে মারা গেছেন। আচ্ছা আপনি বলুন, হঠাৎ করে কি করে হৃদযন্ত্র বিকল হয়? তোমরা আমার কাছে আমার জীবনের ঘটনাগুলো শুনে শুনে এখন জীবনের বাস্তবিক ঘটনাগুলোকেও অলৌকিক বলে ভাবতে শুরু করেছ। অলৌকিক এত সহজে হয় না। আর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু তো জীবনের স্বাভাবিক মৃত্যু। সে কখন কিভাবে কি করে নেমে আসবে তা কেউ জানে না। কিন্তু ঠাকুরমশাই, গত পরশুদিন আমি ওনার বাড়ি গিয়েছিলাম। ওনাকে দেখে খুব দুর্বল মনে হলো, শরীর রোগা চিমসে হয়ে গেছে। আর সব থেকে বড় অবাক করার বিষয় হলো ওনার স্ত্রীকে আমি বিধবার মতো সাদা থান পরে থাকতে দেখলাম। সবজি সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছিলেন, ঠিক ঠিক মৃত্যুর পরে যেভাবে নিয়ম পালন করি সেই রকম। কিন্তু অন্নদা ঠাকুর তো তখনও বেঁচে ছিলেন। ঘরে কোনো গন্ধ পেয়েছিলে? পোড়া চাল আর কলার স্যাঁতস্যাঁতে একটা গন্ধ? কোথাও ভিজে কাঠ জ্বলতে দেখেছিলে? না, সেরকম তো কিছু দেখিনি। ঠিক আছে, যদি এসব কিছু না দেখে থাকো তাহলে ঘটনাটা নিতান্তই সাধারণ, আর তোমরা এটা নিয়ে বেশি ভাবছো। কিন্তু যদি এগুলো থাকতো তাহলে কি হতো ঠাকুরমশাই? তাহলে ওনার প্রচুর খিদে পেত। কার খিদে পেত? ঠাকুরমশাই কোনো উত্তর না দিয়ে নিজের দীর্ঘ শ্বেত দাড়ির মধ্যে দিয়ে সেই চিরপরিচিত সূক্ষ্ম হাসি হাসলেন। ঘটনাটা আমার ভ্রাম্যমান জীবনের মাঝামাঝি সময়ের কথা। তখন আমি বরাকর নদীর ধারে মধু সুন্দরী দেবীর সাথে নিজের অপার্থিব জীবন অতিবাহিত করছিলাম। সেখান থেকে যখন একরকম আমার পরিবার আমায় বের করে নিয়ে যায় গ্রামে, সেই যে সাধনার ব্যাঘাত ঘটল, আমি আর মধু সুন্দরী দেবীর থেকে কাঙ্ক্ষিত শক্তি পেলাম না। কিন্তু পরবর্তীকালে তিনি আমার উপর সদয় হয়েছিলেন। তাই ওনার আশীর্বাদ এবং অল্প বিস্তর কিছু শক্তির প্রাপ্তি ঘটেছিল। আর এটুকু বুঝেছিলাম যে ওনার এই শক্তির কারণেই
আমার জীবনে কখনো ভাত কাপড়ের অভাব হবে না। সংসার ধর্ম আমার কপালে শুরু থেকেই ছিল। যাকে যাক, যে কথা বলছিলাম, তো আমায় যখন বাড়ি নিয়ে আসা হলো তখন তো আমার প্রায় যাই যাই অবস্থা। সে কি, মধুসুন্দরী দেবীর সাথে মিলনের জন্য আপনার যাই যাই অবস্থা কেন হয়েছিল? হ্যাঁ, দেবত্বের সাথে মহামিলনের দরুন জীবনী শক্তি একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তুমি এসব বুঝবে না। ওর তান্ত্রিক আচার ব্যবস্থায় নিয়ম কানুন অঢেল। সব কিছু হয়তো এখনো আমার করায়ত্ত নয়। আর বারবার আমায় মাঝে বাধা দিও না তো কিশোরী। কৌতূহল ছিল বলেই তো মেটাচ্ছি। আপনি তো বলেন এগুলোই একজন প্রকৃত শ্রোতার নাকি গুণের লক্ষণ। আচ্ছা, আর আটকাবো না, আপনি নিশ্চিন্তে বলুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাড়ি ফিরে আসার পর আমার চেহারা অনেকটাই ভেঙে গিয়েছিল। দুর্বল হয়ে পড়েছিলাম। সংসারের মায়ার বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত এক স্বাধীন তান্ত্রিক। 3 দিন মতো ধুম জ্বর নিয়ে পড়ে থেকে শেষমেশ যখন আমি একটু ধাতস্থ হলাম, ঠিক তখন থেকেই মায়ের আদেশে আমার বিবাহের কথাবার্তা শুরু হলো। আমি ব্রাহ্মণ তান্ত্রিক। বিবাহের কথা কানে আসতেই আবার পথের রাস্তা ধরলাম। তবে এবার স্থির করলাম আর বরাকর ফিরব না। হতে পারে পরিবারের লোকজন আবার ওই জায়গায় খোঁজ চালাতে পারে। কাজেই এবার অন্যত্র যাত্রা শুরু করলাম। হাঁটতে হাঁটতে 3 দিনের মাথায় আমি এসে পৌঁছলাম একটা ছোট্ট নদীর তীরে। রাত হয়ে এসেছিল। সাথে কিছু গৃহস্থের বাড়ি থেকে পাওয়া অল্প কিছু খই মুড়ি বাতাসা এই সব ছিল। সেগুলো খেয়েই একটা গাছের নিচে দিব্যি একটা গাঢ় ঘুমের আমেজ তৈরি করলাম। ঘুমিয়েও পড়েছিলাম, তবে কতক্ষণ ঘুমিয়েছিলাম সেই খেয়াল ছিল না। ঘুমটা ভাঙল ঠিক মধ্যরাতের একটু পর, একটা লাঠির খোঁচায়। কোনো মতে ধরফর করে ঘুম থেকে উঠে দেখি এক কুঁজো বুড়ি আমার সামনে দাঁড়িয়ে আছেন। পরনে ময়লা সাদা থান, গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা, আর কপালে সিঁদুরের একটা বড় গোল টিপ। সাদাটে চুলগুলো চরের মৃদু হাওয়ায় উড়ছে। এক হাতে একটা লাঠি ধরা আর আরেক হাতে একটা কুলো। মুখে স্তিমিত একটা হাসি নিয়ে আমায় তিনি জিজ্ঞাসা করলেন, তুই কে বাপ? এত রাইতে এখানে কি করস? আমার নাম তারানাথ চক্রবর্তী মা, একজন ভ্রাম্যমান তান্ত্রিক। হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছি। কিন্তু মা, আপনি কে? এত রাতে এখানেই বা কি করছেন? আমি যে কেডা, আমার নাম কিডা, এখন আর কিছুই মনে থাকে না রে বাপ আমার। ক্লান্ত লাগে খুব। সারাদিন শ্মশানে ঘুরঘুর করি, নিজের মতো থাকি, যা পাই খাই। এখানে আবার শ্মশান কোথায় আছে? কেনে, ওই তো ওই পাঁচিলের ওপারে শ্মশান। ওই শ্মশানের পরেই কালিন্দী ডাঙা গ্রাম। আমি রোজ রাইতেই ওই কালিন্দী নদীর ধারে আইসা বই থাকি। এই বাপ, বলি তোর কাছে কিছু খাবার হবে রে? 3 দিন হয়ে গেলা কিছু দানা পেটে দি নাই, বড় খিদা লাগছে রে। সত্যি বলতে আমার কাছে কোনো খাবার ছিল না, কিন্তু আমার ভাবনা মাঝ পথেই আটকে গেল। আমার থলের ভিতর মুড়ি খই বাতাসা ফল মূল ভর্তি। আমি তো পুরোই অবাক।
যা ছিল তাই বের করে দিয়ে বললাম, হ্যাঁ 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 মা, এই নিন, এই যৎ সামান্য খাবারই আছে। জানি এতে আপনার হয়তো হবে না, তবুও এই দিয়েই আহার করুন। তুই ওদের একটু বলে দিস তো বাপ, হয় আমায় খেতে দিক, নইলে আমায় মুক্তি দিক, নইলে নইলে ওই মাইয়া কিন্তু থাকবে না, ও নইলে বাঁচবে নাই। কাকে বলবো মা, কে বাঁচবে না? তিনি আমার কোনো প্রশ্নের উত্তর দিলেন না, উল্টে কি সব বিড়বিড় করতে করতে নিজের গলার একটা রুদ্রাক্ষ আমার হাতে দিয়ে বললেন, তুই তুই আমার খিদা মেটাইছিস, তাই নিয়তি তোরে টাইনা নিয়া যাইবে ওইখানে। এই মালা যতন কইরা রাইখাতিস নিজের কাছে, তোরে বিপদ থেকে বাঁচাইবে। আমি আইলাম। একটা সাধারণ রুদ্রাক্ষের মালা কি করে আমায় সব বিপদ থেকে বাঁচাবে? ভাবতে ভাবতে মুখ তুলে তাকিয়ে দেখলাম বৃদ্ধা সেখানে আর নেই। রাতের জমাট তমসার মধ্যে ভোজবাজির মতো কোথায় যেন হারিয়ে গেলেন। তিনি চলে যাওয়ার পর থেকেই একটা ভিজে পোড়া কাঠের অদ্ভুত গন্ধ আমার নাকে আসতে থাকলো। উনি যতক্ষণ ছিলেন ততক্ষণ এই গন্ধটা কিন্তু আমি পাইনি। বাকি রাতটা আমি একরকম জেগেই কালিন্দী নদীর কলকল ধ্বনি শুনতে শুনতে কাটিয়ে দিলাম। আচ্ছা, আদতে ওই বুড়ি কে ছিলেন সেটা বুঝতে পেরেছিলেন কি? কিশোরী, যত দিন যাচ্ছে তোমার ধৈর্য শক্তি কিন্তু তত কমে আসছে। কতবার বললাম যে ঘটনার মাঝখানে আমাকে আটকাবে না, শেষে দেখবে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। বেশ, আপনি বলতে থাকুন, আমি আর মাঝপথে আটকাবো না। পরের দিন ভোরের প্রথম আলো ফুটতেই দেখলাম একজন ছেলে কালিন্দী নদীর চরে এলো। বয়স আন্দাজ 20-22 মতন হবে। পরনে সাধারণ ফতুয়া আর ধুতি, কোমরে একটা গামছা বাঁধা আর কাঁধে একটা থলে ঝুলছে। তার হাতে একটা মাটির পাত্রে কিছুটা ভাত, ফল, ঘি, হলুদ আর অল্প ছাই রাখা, আর ভাতের উপর একটা প্রদীপ জ্বলছে। সে সেটা কালিন্দী নদীর ধারে রেখে স্নান করতে নামলো। পরপর 5টা ডুব দিয়ে উঠে এসে গা মুছে থলে থেকে নতুন পরিধেয় ধারণ করে আমাকে দেখল। কিছুটা ইতস্তত করেই সে আমার কাছে এসে বলল, অধমের প্রণাম নেবেন ঠাকুরমশাই, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। আমি তারানাথ চক্রবর্তী, একজন ভ্রাম্যমাণ তান্ত্রিক। ঘুরতে ঘুরতে কাল রাতেই এখানে এসেছি। চক্রবর্তী মানে আপনি ব্রাহ্মণ? যদি দয়া করে আমাদের বাড়িতে আপনার পদধূলি দেন তবে খুব ভালো হয় ঠাকুর। শুনেছি ব্রাহ্মণ তান্ত্রিকের আশীর্বাদ গৃহস্থের মঙ্গল হয়। গত 4 দিন ধরে আমাদের বাড়িতে শকুনের কুনজর লেগেছে বলেই মনে হচ্ছে। বেশ, চলো। অতঃপর আমি তার সাথে রওনা দিলাম। মহাশ্মশানের বেশ কিছু জ্বলন্ত চিতার মাঝখান দিয়ে হেঁটে আমরা মূল কালিন্দী গ্রামে এসে পড়লাম। শ্মশানের ঠিক সামনে একটা ছোট কালী মন্দির ছিল। আমরা সেখানে প্রণাম করে তার বাড়ির উদ্দেশ্যে এগোতে থাকলাম। গ্রামের মেঠো পথ, সবুজের আরাম আর মানুষের মনের আন্তরিকতা, এই সবই তখন ছিল গ্রামের মূল সম্পদ। আমরা যখন ধান ক্ষেতের পাশের আল ধরে হেঁটে তার বাড়ির সামনের রাস্তায় এসে পড়লাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি এই যে অন্নবন্ধন নিয়ম করলে, এটা কার জন্য করলে? আমার দাদার জন্য। ও, তোমার নামটাই তো জানা হয়নি। আমি হরিশ্চন্দ্র দেব, আমার দাদা ছিলেন বাসবচন্দ্র দেব।
বাড়িতে লোক বলতে আমার বুড়ি মা আছেন, রাধারানী দেব, আর আমার বৌঠান উমা দেব। আর আপনার বাবা? তিনি বছর 3 হলো যক্ষায় মারা গেছেন। আমাদের তাঁতের ব্যবসা ছিল। বাবা চলে যাওয়ার 2 বছর আগে থেকে দাদা সামাল দিত। এখনই 1 সপ্তাহ বন্ধ আছে, এরপর আমি হাল ধরব। এরপর আমরা তার বাড়িতে এসে উঠলাম। সে আমায় প্রথমে তার মায়ের ঘরে নিয়ে গেল। ছোট ঘর, মাঝে একটা খাটিয়া, তার উপর শুয়ে আছেন একজন বৃদ্ধা মহিলা। বয়স আন্দাজে 70-এর কাছাকাছি হবে। তিনি আমায় দেখে একটু উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না না, শুয়ে থাকুন, উঠতে হবে না। উফ, এই গেটে বাতের জন্য কেউ আসলে উঠে বসতেও পারিনি বাবা। তো বাবা, তুমি কে? আমি ওনাকে প্রথমে আমার পরিচয় দিলাম, তারপর ওনার ছেলে যে আমাকে এখানে নিয়ে এসেছে সেই কথাটা জানালাম। সব শুনে তিনি বললেন, সত্যি ঠাকুর মশাই, কোন শকুনের নজর লেগেছে আমার অভাগ্যের ওপর কে জানে। সারাদিন কিচ্ছু মুখে দেয় না। আজ এই নিয়ে 4 দিন হয়ে গেল। আমার বড় পোলাটা মারা যাওয়ার পর থেকে ধাতা বেড়ে ঘরে বসে আছে। আপনি চিন্তা করবেন না মা, আপনার বৌমাকে আমি সুস্থ করেই তুলব। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তিনি কাঁপা কাঁপা হাতে আমার মাথা স্পর্শ করেছিলেন। আমায় উমার ঘরটা দেখিয়ে দাও। দরজা খুলতেই ধক করে আমার নাকে সেই ভিজে পোড়া কাঠের গন্ধটা এলো। ঘরের সমস্ত জানালা বন্ধ করে রাখা একটা মিহি অন্ধকার ঘিরে আছে সমগ্র ঘরটাকে। ঘরের একদম কোণায় কতগুলো কাঠ, ধিকি ধিকি আগুন জ্বলছে। ধূসর ধোঁয়ার মধ্যে দিয়ে সেই উগ্র পোড়াটে গন্ধটা ধেয়ে আসছে। আর ঠিক তার পাশেই বসে আছে একটি মেয়ে। অন্ধকার হলেও ঠাউর করতে পারলাম অতীব রোগা চিমসে শরীর, মাথার চুল অবিন্যস্ত এবং উড়োঝুড়ো, পরনে সাদা থান। মাথা নিচু করে ক্রমাগত মৃদু ভঙ্গিমায় দুলে চলেছে আর বিড়বিড় করে কি সব বলছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, উমামা, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? সে আমার দিকে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক ঘোলাটে, কপালে একটা বড় লাল সিঁদুরের টিপ। সে ওই জ্বলন্ত কাঠের দিকে নির্দেশ করে কথা বলল ঠিকই, তবে তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো আমার গত রাতের দেখা সেই বৃদ্ধার কাঁদুনে কণ্ঠ। ওরা আমায় খেতে দেয় না বাপ। আমি খেতে চেয়েছিলাম, তাও দেয় নাই। আমি এতক্ষণ পর লক্ষ্য করলাম আমার গলার বৃদ্ধার দেওয়া সেই রুদ্রাক্ষটা একটু একটু করে গরম হয়ে উঠছে। আমি মৃদু হেসে তার মাথায় হাত রেখে বললাম, আজ রাতে আমি তোমায় পুজো দিয়ে খেতে দেব, তারপর তুমি চলে যেও। তুই আমায় পুজো দিবি বাপ? নৈবেদ্য পেলেই আমি চইলা যাবো। আমি আর কোনো কথা বললাম না, ঘর থেকে বেরিয়ে এলাম। হরিশ্চন্দ্র আমায় অবাক হয়ে বলল, এই 4 বছরে প্রথমও কথা বলল ঠাকুর, কিন্তু কিন্তু আমি ওকে খেতে দিই, ও কিছু দাঁতে কাটে না, উল্টে সব খাবার লাথি মেরে সরিয়ে দিত। দাঁড়াও দাঁড়াও হরিশ, শান্ত হও, আমি সব বুঝেছি। তুমি এখন একটু চা বসাও তো হে, তারপর কথা বলছি। উনুনে আগুনের আঁচ বাড়িয়ে চায়ের জল বসালো হরিশ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার দাদা মারা গেলেন কি করে? দাদারও তো বাবার মতো যক্ষা হয়েছিল। দাদার আমি বাবার মৃত্যুর সময় দেখেছিলাম কতটা কষ্ট পেয়ে বাবা মারা গেছিলেন। দাদার যেদিন যক্ষা ধরা পড়ল সেদিন থেকেই ওর মধ্যে সেই ভয়টা দেখতে শুরু করলাম।
তখন কোথা থেকে ঠিক জানি না, দাদা একটা পুঁথি গাছের কি জোগাড় করেছিল। সারাদিন সেটা নিয়ে পড়ে থাকতো। ওর নিজের ঘরে কি সব করতো দরজা বন্ধ করে। শেষ দিকে শরীর পুরোপুরি ভেঙে গেছিল তার। পরপর 7 দিন সে ঘুমায়নি, চোখ জবা ফুলের মতন ফুলে গেছিল। 8ম দিন সকালে আমি যখন ডাকতে যাই, তখন দেখি দাদা দরজা খুলে না। কতবার ডেকেছিলাম, কিছুতেই দরজা খুলল না। শেষে যখন দরজা ভেঙে ঢুকি, দেখি সারা ঘর জুড়ে জল পড়ে রয়েছে। জায়গায় জায়গায় অল্প কিছু কাঠ আগুনে জ্বলছে। আর আর খাটের উপর দাদা শুয়ে আছে। ভয়ে ঠিকরে বেরিয়ে এসেছে চোখ। আমি 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 কয়েক মুহূর্তে দাঁড়িয়ে রইলাম। তারপর উমা এসে ঘটনাটা দেখল। একটু একটু করে সব দিক সামাল দিতে শুরু করলাম। এর মধ্যে চা হয়ে গিয়েছিল বলে সে আমায় মাটির ভাঁড়ে চা দিয়ে দিল। তারপর উনুনের উপর চালের হাঁড়ি বসিয়ে বলা শুরু করলো। নিয়ম কানুন সব সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম। দাদাকে দাহ করে এলাম। আমি রাতে অন্নবন্ধন নিয়মে বসলাম। উমার মা নিজেদের ঘরেই শুয়েছিল। পরের দিন সকালে যখন আমি কালিন্দী নদীর চর থেকে ফিরলাম, তখন থেকেই দেখি উমার এই অবস্থা। ঘরের মধ্যে জানলা বন্ধ করে এক কোণে কাঠে হালকা আগুন জ্বালিয়ে ওভাবে বসে আছে। কত ডাকলাম, কোনো কথা বলল না। খেতে দিলাম, পা দিয়ে মেরে সরিয়ে দিল। তারপর থেকে একটা দানাও আর মুখে তুলেনি। ও আর আজ এই প্রথম কথা বলল, তা ওভাবে। শেষের কথাগুলো বলার সময় সে একটু যেন আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। আমি তখন চা শেষ করে বাড়ির চারপাশটা লক্ষ্য করছিলাম। একটা উগ্র মিষ্টি গন্ধ আমার নাকে এলো। এই বাড়িতে কেউ একটা এসেছিল। বাড়িতে কি এর মধ্যে কেউ এসেছিল হরিশ? তেমন তো কেউ। ও না না, মনে পড়েছে। পরশুদিন সকালে একটা বুড়ি ভিখারি এসেছিল। এসে বলল কিছু খেতে দিতে। 2 দিন হলো কিছু খাইনি। আমি এদিকে মরছি তখন আমার জ্বালায়, এদিকে দাদার মৃত্যুর নিয়ম আরেকদিকে। বাজার থেকে কলা, নারকেল, ভাজা ছোলা, মুড়ি আর খই কিনে আনো। আজ রাতে কাজ আছে। আর আপাতত আমি একটু বিশ্রাম নেব। আমার জন্য কোনো রকম আহারাদির ব্যবস্থা করবে না। মাঝপথে থামিয়ে এই কথাটা বলেছিলাম আমি। সেও স্বাভাবিকভাবেই একটু স্তম্ভিত হয়ে গিয়েছিল। সন্ধেবেলায় দাওয়ায় বসে আছি, তখন হরিশ এসে জানালো সে কথা মতো সব কিছু জোগাড় করে রেখেছে। ক্রমে রাত বাড়তে বাড়তে মধ্যরাতের কাছাকাছি সময় হলে আমি উমার ঘরে প্রবেশ করলাম। সে তখনও আগের মতোই বসে আছে। আমার পিছন পিছন হরিশ এলো। আমাদের দুজনের হাতে 2টো থালা, তাতে ভর্তি খই, মুড়ি, ভাজা ছোলা, নারকেল, কলা, একটা সর্ষের তেলের প্রদীপ আর একটা জলের পাত্র। এইসব ও কিন্তু লাথি মেরে সরিয়ে দেবে ঠাকুরমশাই। দেবে না, কারণ আজ আমরা ওকে খেতে দিতে আসিনি। এসেছি তোমাদের বাড়িতে আসা সেই বৃদ্ধা ভিখারিনীকে খেতে দিতে। কি? সে এখানে কোথা থেকে এলো? তুমি বুঝবে না। শুধু থালাটা উমার সামনে না রেখে তার পাশে জ্বলতে থাকা কাঠের সামনে রাখবে। বাকি কাজ আমি করব। সে আমার কথা মতো নৈবেদ্যের থালা রাখলো কাঠের সামনে। জলের পাত্রের উপর নিজের গলার রুদ্রাক্ষটা খুলে জলে রেখে নিজের বাঁ হাতের তর্জনী রুদ্রাক্ষের উপর ধরে চোখ বন্ধ করে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলাম, বিবর্ণা চঞ্চলা রুষ্ঠা দীর্ঘা চামালিরাম্বরা বিমুক্ত কেশা রুক্ষাক্ষী বিধবা বিরল দ্বিজা ওং ধুং ধুং ধুমাবতী স্বাহা। হঠাৎ করেই রুদ্রাক্ষ বেশ গরম হয়ে উঠল, আর জলটা অল্প অল্প গরম হতে থাকলো। সাথে সাথে সম্পূর্ণ ঘর জুড়ে একটা বৃদ্ধার ক্ষণক্ষণে হাসির সুর প্রতিধ্বনিত হয়ে উঠল।
আমি সেই চিৎকারের মধ্যেই উমার শরীর থেকে গো গো শব্দের গোঙানি শুনতে পেলাম। পিছনে হরিশ বিস্ফারিত চোখে স্থাণুর মতো দাঁড়িয়ে। আমি এবার দুহাত তুলে আরো জোরে চিৎকার করে বলে উঠলাম, ক্ষুধা তৃষ্ণা পীড়িতা নিত্যা কলহ প্রিয়া নিরাশ্রয়া শূন্যবাসিনী ভীষণাচা দরিদ্র দুঃখ হারিণী কালরাত্রি স্বরূপা তং ভয়ার্তি নাশকারিণী নমামি তং মহামায়া ধূমাবতী নমস্তুতে। মন্ত্র শেষ করতেই উমা থক করে মুখ উপর তুলে তাকালো। চোখ দুটো ঘোলাটে হয়ে ধিক ধিক করে জ্বলছিল। জলটা এখন ফুটন্ত লাভার মতো ফুটছে। আমি হরিশকে বললাম, চলো হরিশ, এবার ওনাকে খেতে দাও। কিন্তু উমা, এটা কি করে করলেন ওকে? আহা, আগে এখান থেকে চলো, ওনাদের আহারের সময় সামনে থাকতে নেই। শেষ মুহূর্তে আমরা দুজনেই দেখলাম উমা হাসতে হাসতে বুভুক্ষুর মতো থালা থেকে খাবার তুলছে আর গোগ্রাসে গিলছে। তার সারা মুখ জুড়ে সেই খাবার লেপ্টে যাচ্ছে। হরিশ স্তম্ভিত হয়ে গিয়েছিল এই দৃশ্যে। তাকে একরকম টানতে টানতে আমি ঘরের বাইরে এনে দরজা বন্ধ করে দিলাম। সে তখনও একটা ঘোরের মধ্যে ছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তোমরা সাধারণ মানুষ, সব কিছু জানার প্রয়োজন নেই। পরের দিন সকালে আমরা যখন সেই ঘর খুললাম, দেখলাম ঘরের প্রায় ছন্ন ছাড়া অবস্থা। সারা ঘর জুড়ে ছড়িয়ে আছে গত রাতের নৈবেদ্য। ঠিক তার মাঝখানে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছে উমা। তার নাকে মুখে এখনো খই, কলার অংশ, নারকেলের শাঁসের কিছু টুকরো এইসব লেগে আছে। আমি তাকে নিয়ে গিয়ে সুস্থ মতো শুইয়ে দিতে বললাম হরিশকে। আমার কাজ শেষ। রুদ্রাক্ষের মালাটা আবার গলায় ধারণ করে এবার আমি রাধারানী দেবীর ঘরে ঢুকে ওনার কাছে গিয়ে বললাম, মা, এখন আপনার বৌমা সম্পূর্ণ সুস্থ। তুমি সহায় ছিলে বাবা, আমার অনেক আশীর্বাদ রইল বাবা। কিছু আশীর্বাদ বাঁচিয়ে রাখুন। আপনার বৌমাকে আপনার ছোট ছেলের সাথে বিবাহ দিন। না করবেন না। আমি সবই বুঝি মা, কিন্তু সংসারের বন্ধনে আবদ্ধ থাকলে সতীও সুরক্ষিত থাকবে। তাই আমার কথাটা ফেলবেন না মা। বেশ বাবা, আমি চেষ্টা করব। আমি ওনাকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম এতক্ষণ বাইরে দাঁড়িয়ে হরিশ সবটা শুনছিল। সে আমায় বেরোতে দেখেই আমার পা ধরে প্রণাম করে বলল, এই অভাগাকে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ ঠাকুর। গতকাল তোমার চোখের জলই আমায় বুঝিয়ে দিয়েছিল তোমার প্রেমের কথা। যাই হোক, উমাকে এখন তোমায় দেখে রাখতে হবে। তার দায়িত্ব এখন থেকে তোমার। আমার আশীর্বাদ তোমাদের দুজনের উপর রইল। এরপর সেদিন আর আমি ওই বাড়িতে থাকিনি। রওনা দিলাম অন্য কোনো এক অজানা উদ্দেশ্যে। এই অবধি বলে তিনি থামলেন। ঠাকুরমশাই আবার কিছু বলতেন, কিন্তু তার আগেই কিশোরী গড়গড় করে বলে উঠল, আমি বুঝে গেছি এবার ওই বুড়িমা আসলে কে ছিল। পোড়া ভিজে কাঠ, হাতে কুলো, নৈবেদ্যর খই, মুড়ি, কলা, এসব তো একজনাঘারই হাতে থাকতে পারে। দেবী ধূমাবতী। তার মানে আপনি দেবী ধূমাবতীকে দর্শন করেছেন? তিনি আমায় দর্শন দিয়েছিলেন যাতে আমি উমাকে বাঁচাতে পারি। আমি এখনো জানি না বাসবচন্দ্র সেই পুঁথি কোথায় পেয়েছিল, কিন্তু সেটা পড়ে এসে ভেবেছিল দেবী ধূমাবতীকে স্মরণ করলে হয়তো সে মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে। কিন্তু প্রথমত দেবী ধূমাবতী কখনোই পুনর্জন্মের প্রতীক নন। তিনি সেই শক্তি প্রদানের অধিকারিণী নন। আর তাছাড়া উচ্চ তান্ত্রিক জ্ঞান ব্যতীত
এবং বিধবা ব্যতীত ওনাকে আহ্বান করা উচিত নয়। পুজোয় ভুল হলে পূজারীর উপর এক নিমেষেই নেমে আসে কালান্তক মৃত্যু। আর সেই অসম্পূর্ণ পুজোর প্রভাব পড়েছিল বিধবা উমার উপর। ভুল কারণে দেবীর আহ্বান করা হয় এবং তিনি ক্ষুধার্ত ছিলেন। অর্ধ পুজোর জন্য ওই বাড়ি ছেড়ে যেতেও পারছিলেন না। ভিখারি সেজে ভিক্ষা নিতে গেলেন, সেখানেও ব্যর্থ। খিদে, দেবী ধূমাবতীর খিদে। ঠাকুরমশাই শুধু স্মিত হাসি হেসে সায় দিলেন। আমরাও আর সেদিন বেশিক্ষণ বসিনি ঠাকুরমশাইয়ের বাড়িতে। বৃষ্টিটা একটু ধরে এসেছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। পথে যেতে যেতে কিশোরী একবার জিজ্ঞেস করলো, অন্নদা ঠাকুরও কি তাহলে ওই রকম কিছুই করেছিলেন? সত্যি বলতে আমিও জানি না। আমরা ভিজে পরিবেশের মধ্যে দিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকলাম, নতুন কোনো অভিজ্ঞতা শোনার অপেক্ষায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।